মোহাম্মদ শাহকে সঙ্গে করে ইমাম মহিউদ্দিন হাতিম শাহ যখন নিজ মাকানে পৌঁছলেন তখন দেখা গেল দিলরুবা বানু বেগম অত্যন্ত উৎকণ্ঠার সাথে সদর দরজায় দাঁড়িয়ে আছেন। ইমাম সাহেবকে পাঠিয়ে দেওয়ার পর থেকে তিনি একবার ঘর একবার বাহির করছিলেন। মোহাম্মদ শাহকে সঙ্গে নিয়ে ইমাম সাহেব দহলিজে এসে ঢুকতেই দিলরুবা বানু আর্তকণ্ঠে বললেন, হায় আল্লাহ, এ কি গজব! মাথার দিকটা যে খতম হয়ে গেছে একদম। মোহাম্মদ শাহ হেসে বললেন, মোটেই না, মোটেই না। লড়াইয়াদের জন্যে এটা কোনো জখমই নয়, বলতে গেলে আল্লাহর রহমে কয়েকদিনেই সাবেক বরাবর হয়ে যাবে। অবিশ্বাসের সুরে দিলরুবা বানু বললেন, কয়েকদিনে সাবেক বরাবর হয়ে যাবে? আপনি আমাকে অবোধ বুঝানো বোঝাচ্ছেন? আর একটু হলে নেমেই যেত মাথার এই দিকটা, আর সেই জখম কয়েকদিনেই সেরে যাবে। মোহাম্মদ শাহ বললেন, তা কি করব বলুন? লড়াই করতে গেলে তো এমনটি কিছু হবেই, তা নিয়ে লড়াইয়ে ব্যস্ত হলে চলবে কেন? ইমাম সাহেব সমর্থন করে বললেন, বটেই তো, বটেই তো। এসব লড়াইয়ের ব্যাপার স্যাপার, তুমি এসব কি বুঝবে? দিলরুবা বানু নাখোশ কণ্ঠে প্রশ্ন করলেন, কি বুঝবো মানে? মানে তুমি এমনভাবে কথা বলছো যেন মোহাম্মদ শাহ ইচ্ছে করেই এই জখমটা বানিয়ে নিয়েছে। লড়াই করতে গিয়ে খানিকটা কেটে গেছে হঠাৎ, এখানে তার কি করার আছে? এ নিয়ে কিছু করার না থাক, এখানে আসার পর কি তার কিছুই করার নেই? এত বড় একটা জখম নিয়ে এই যে উনি চুপচাপ লুকিয়ে আছেন, এটা কি উনার ঠিক হয়েছে? মোহাম্মদ শাহ তাজ্জব হয়ে বললেন, লুকিয়ে আছি মানে? কণ্ঠে একটু জোর দিয়ে দিলরুবা বানু বললেন, লুকিয়েই তো আছেন। রাজধানীতে এসে অবধি এমনভাবে আছেন যেন এখানে কোনো চেনা জানা লোক বা কোনো শুভাকাঙ্ক্ষী আপনার একজনও নেই। কাজেই তা নিয়ে আপনার ভাবারও কিছু নেই, বা সৌজন্য প্রকাশের বালায়ও কিছু নেই। তার অর্থ, আপনি কি করে ধারণা করে আছেন যে আপনি এই শাহী মাকানে এসেছেন আর আমরা কেউ জানব না, বা আপনার এই এত বড় জখমের খবরটা কানে আমাদের পড়বে না? তা ধারণা করব কেন? তা না হলে কি করে আপনি বুঝলেন যে আপনি জখম হয়ে এসেছেন? তা শুনে আমরা খুশিতে নাক ডাকিয়ে ঘুমাবো, একটু চিন্তান্বিত হব না? মোহাম্মদ শাহ হাসি মুখে বললেন, আপনি অনর্থকই রাগ করছেন। রাগ করার ব্যাপারই কিছু কিন্তু নেই এখানে। একটা সৌজন্যবোধের ব্যাপারও কি নেই এখানে? আপনি এখানে এসে এই 2-3 দিন ধরে এভাবে হারিয়ে থাকবেন, একটাবার সৌজন্যের খাতিরও আসবেন না এখানে? আগেরবার আমরা এখানে আছি তা জানতেন না, কাজেই মেহমানখানায় গেছেন, দুঃখ নেই। কিন্তু এবারের ব্যাপার তো তা নয়। আমরা এখানে আছি তা আপনি জানেন। সব জেনে শুনে জখম হয়ে এসেও এখানে আপনি এলেন না, শেষ পর্যন্ত ধরেই আনতে হলো আপনাকে। ইমাম সাহেব শঙ্কিত হয়ে উঠলেন, খানিকটা ধমকের সুরে বললেন, আহ দিলরুবা, এ কি হচ্ছে? উনি আমাদের মেহমান। সেদিকে কান না দিয়ে দিলরুবা বানু একইভাবে বললেন, মানুষ পর হলে এতটা পরই হয়। চমকে উঠলেন মোহাম্মদ শাহ, বললেন, হ্যাঁ, সে কি? আপনি কি বলছেন? দিলরুবার আর দাঁড়াবার সাধ্য ছিল না। আবেগের আধিক্যে নিজেকে সংযত করতে না পেরে তিনি ভেতরের দিকে ছুটে গেলেন। হতভম্ব মোহাম্মদ শাহ ইমাম সাহেবকে প্রশ্ন করলেন, ব্যাপারটা কি জনাব? উনি এত গোস্বা হলেন কি কারণে? দিলরুবার এই আচরণে ইমাম হাতিম শাহ হতবুদ্ধি হয়ে গেলেন। দিলরুবার কিছু ক্ষোভ ছিল সেটা তিনি জানতেন, কিন্তু দিলরুবা যে এতটা উত্তেজিত হয়ে উঠবেন এটা তিনি আন্দাজ করতে পারেননি। মোহাম্মদ শাহর এই প্রশ্নের জবাবে তিনি ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বললেন, ও কিছু নয় বাপজান, আসলে মেয়েটার জিদটা খুব বেশি তো। জি? তুমি হয়তো নাখোশ হচ্ছে এ কারণে, আর হওয়ারই তো কথা। কিন্তু তুমি জখম হয়ে ফিরেছ এ সংবাদ শুনেই সে বিগড়ে গেছে। সেই থেকে সে একই রকম অস্থির হয়ে উঠেছে। এ নিয়ে আমার উপর যে জুলুম শুরু করেছে তা শুনলে তুমি অবাক হবে। আহার নিদ্রা ছেড়ে দিয়ে সে কেবলই আমাকে দোষারোপ করছে। আমি তোমার খোঁজ নিলাম না কেন? জখম হয়ে এসে তুমি কি হালতে আছো তা দেখতে গেলাম না কেন? আমার নাকি কৃতজ্ঞতা বোধ বলে কিছুই নেই, ইত্যাদি ইত্যাদি। আসলে দিলটা তার খারাপ নয়, তবে অভিমানটা একটু বেশি। এখানে এলেই আমাদের এখানে না এসে তুমি কিছুতেই পারো না, এই তার এক অন্ধবিশ্বাস।
তার বিশ্বাসে গরমিল কিছু ঘটলে তার মাথা খারাপ হয়ে যায়। এ নিয়ে কিছু মনে করো না বাপজান। মোহাম্মদ শাহর দিল তখন আচ্ছন্ন, ভিন্নতর আমেজে তিনি তন্ময়। ইমাম সাহেব থামলে তিনি থতমত করে বললেন, জি না, আমি কিছু মনে করিনি। দহলিজের দক্ষিণ পাশের কামরাটা খোলামেলা, আলো বাতাসে ভরপুর, সুন্দর ও পরিচ্ছন্ন। অন্দরের সাথে অপর একটা যোগাযোগও আছে। বিমারির খোঁজ নিতে হেকিম সাহেবরা আসবেন, গাজী সাহেবও ভাতিজার খোঁজে আসতে পারেন। নানা দিক চিন্তা করে মোহাম্মদ শাহর অবস্থানের ব্যবস্থাটা ভেতরের দিকে না টেনে বাইরের এই খোলামেলা কক্ষটিতেই করা হলো। হুজুর আইনের হুকুমে চাকর নফর এসে সঙ্গে সঙ্গে কামরাটা ঠিকঠাক করে দিয়ে গেল। পরিচারিকা ফুলবিবিকে সঙ্গে নিয়ে হুজুর আইন দিলরুবা বানু বেগম নিজে এসে বিছানাপত্র পেতে দিলেন। ইমাম সাহেব ইবাদতখানায় ব্যস্ত থাকেন সব সময়। মেহমানদারির দায়িত্ব বান্দা বাঁদি সহ দিলরুবা বানু নিজে গ্রহণ করলেন। মোহাম্মদ শাহকে নির্দিষ্ট কক্ষে পৌঁছে দিয়ে 2-4টি টুকরো আলাপের পরই ইমাম সাহেব ইবাদতখানায় চলে গেলেন। বিছানায় গা এলিয়ে দিয়ে মোহাম্মদ শাহ আকাশ পাতাল চিন্তা করতে লাগলেন। স্বদেশ, এদেশ, এই জিন্দেগি, এই দিলরুবা, একটা কাটা ছেঁড়া যোগসূত্রে বাস্তব ও অবাস্তব রেখা টানতে লাগলেন তিনি। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর একজন পক্ককেশ নকর সহ নাস্তা নিয়ে ঘরে ঢুকল পরিচারিকা ফুলবিবি, পেছনে তার দিলরুবা বানু বেগম। একটু আগে দিলরুবা বানুর স্রেফ মুখমণ্ডলটায় ঢাকা ছিল, এখন মুখমণ্ডল সহকারে তার সর্বাঙ্গ বোরকা দিয়ে ঢাকা। মোহাম্মদ শাহর নজর এটা এড়াল না। তিনি নীরবে এই পরিবর্তনের অর্থ খুঁজতে লাগলেন। নাস্তাপানি সাজিয়ে দিয়ে নকর সহ বেরিয়ে গেল ফুলবিবি। একপাশে একটা কুর্সি টেনে বসে দিলরুবা বানু ক্ষীণ কণ্ঠে বললেন, আপনার নাস্তা, মেহেরবানি করে নাস্তাটা কবুল করুন। এই ক্ষীণ কণ্ঠ মোহাম্মদ শাহর দৃষ্টি আকর্ষণ করল। তিনি চিন্তিতভাবে বললেন, জি। ক্ষীণ অথচ স্পষ্ট কণ্ঠে দিলরুবা বানু বললেন, সত্যি আমি মস্ত বড় গোস্তাকি করে ফেলেছি, কসুর হয়ে গেছে, মেহেরবানি করে মাফ করে দিন আমাকে। মোহাম্মদ শাহ গা এলিয়েছিলেন, এবার সোজা হয়ে বসলেন, বললেন, মাফ? আপনি আমার মেহমান, মেহমানের সাথে এ ধরনের আচরণ করা মোটেই আমার ঠিক হয়নি, সেজন্য আমি দুঃখিত। আসলে আমি খুব বেসামাল ছিলাম তখন। মোহাম্মদ শাহ তাজ্জব হয়ে বললেন, কি হয়েছে আপনার, বলুন তো? আপনি এভাবে কথা বলছেন কেন? জি, কোনো কসুর আবার হলো কি? আপনি আপনার বলার মধ্যে এত দূর থেকে বলছেন যেন আমি একজন অপর লোক, নেহায়েতি দায়ে পড়ে কথা বলছেন আমার সাথে। দিলরুবা বানু ম্লান হাসি হেসে বললেন, তাই? আপনার এখানকার এই লেবাস দেখেও যে কেউ বলবে উভয়ে আমরা অচেনা লোক, যেন কোনো পরিচয় নেই আমাদের মধ্যে। এবার কণ্ঠস্বর অপেক্ষাকৃত স্বাভাবিক করে দিলরুবা বানু বললেন, তা কি সত্যি সত্যিই কিছু আছে? মোহাম্মদ শাহর দৃষ্টি খুবই তীক্ষ্ণ হল। তিনি বললেন, মানে? দিলরুবা বানু আবেগ আক্রান্ত হলেন, আফসোস করে বললেন, আমি চিন্তা করে পাইনি আমি এমন একটা দাগা খাবো প্রথমেই। এই শাহী প্রাসাদে পৌঁছে আমার সাথে দেখা না করে আপনি এই দীর্ঘ 2-3 দিন ধরে চুপ থাকতে পারেন? এটা আমার কল্পনারও অতীত। আমার গর্ব, অহংকার, আকাঙ্ক্ষা তামামি মিছে হয়ে গেল। তামামি এভাবে আপনি চুরমার করে দিয়ে গেলেন মাঝপথে। মাহমুদ শাহ ব্যস্ত কণ্ঠে বললেন, দিলরুবা বানু, আমি আমার ফুলবিবির কাছে আর সহজভাবে মুখ তুলতে পারি না। নিজে আমি যত বড়াই করি তার দিলে কিছুতে আর এ প্রত্যয় নেই যে আপনাকে নিয়ে আমি যতটা ভাবি তার সিকিটিকেও আপনি আমাকে নিয়ে ভাবেন। মোহাম্মদ শাহ এতক্ষণে সুনির্দিষ্টভাবে ধরতে পারলেন দিলরুবা বানুর হতাশাটা কোথায়। দিলরুবা তার জিন্দেগির সাথে মোহাম্মদ শাহকে ইতোমধ্যে এমনভাবে গেঁথে ফেলেছেন যে তার প্রতি মোহাম্মদ শাহর কিঞ্চিত উদাসীনতাও দিলে তার রীতিমতো চোট লাগাতে সক্ষম। এ তথ্য উপলব্ধি করতে পারাই তার অন্তর তৃপ্তিতে কানায় কানায় ভরে গেল। তিনি সহানুভূতির সাথে দরদ মিশিয়ে বললেন, সে কি, না না, তা হবে কেন?
মন্দারণ জয় বীরদের নিয়ে সারা শহর মাতোয়ারা হয়ে রইল। তাদের নিয়ে নানাজন নানা অশিলায় গর্বান্বিত হল। আমি নীরব দর্শক হয়ে পড়ে রইলাম। সর্বাধিক গর্বে যার সারা শহর মাতিয়ে তোলার কথা, সে রইল অসহায় এক নীরব দর্শক হয়ে। সে কি? আমারও যে এতে গর্বিত হওয়ার কিছু আছে। যাদের নিয়ে অন্যের এত উল্লাস, তাদেরই যে অন্যতম সেরা জনই আমার, এ কথাটা কাউকেই বুক ফুলিয়ে বুঝিয়ে দেওয়ার কোনো সূত্রই আমার রইল না। গায়ে মানে না, নিচে মরল, এই ভীতিকে কুব্জ হয়ে কাল কাটল আমার। দিলরুবা একটু থামলে মোহাম্মদ শাহ বিহ্বল কণ্ঠে বললেন, দিলরুবা, শেষ পর্যন্ত দাওয়াত করে একজন মেহমান পেলাম আমি। অন্তরের আবেদনটা এতিম হয়ে গেল। দিলরুবা বানু, নিজের কোনো যুদ্ধজয় বীর বিজয় জখম নিয়ে পাশে এসে দাঁড়ালে সে যে কি তৃপ্তি, সে জখমের খেদমত করার মধ্যে সে যে কি আনন্দ, আপনি হৃদয়হীন, আপনি তা বুঝবেন না। দিলরুবা বানু মুখ ফিরিয়ে নিলেন, অন্যদিকে চেয়ে নিজেকে সংযত করতে লাগলেন। মোহাম্মদ শাহ এই অবস্থায় দিশেহারা হয়ে গেলেন। কি করবেন স্থির করতে না পেরে শুধু এ কি আপনি কি শুরু করলেন বলে একবার বিছানা থেকে মেঝেতে, আবার মেঝে থেকে বিছানাতে উঠানামা করতে লাগলেন। কয়েকবার এই প্রক্রিয়ায় উঠানামা করার পর অবশেষে স্থির হয়ে বসে রইলেন চুপচাপ। এমনই চুপ হলেন যে নিঃশ্বাসটাও সজোরে ফেলতে ভুলে গেলেন। নিজেকে সামাল করতে দিলরুবারও খানিক সময় নিল। তার অঙ্গ সঞ্চালন অবস্থা থেকে বোঝা গেল বেশ খানিকটা কষ্ট করে কান্নার বেগ দমন করছেন তিনি। খানিক পরে চোখ মুছে ঘুরে বসলেন তিনি। এরপরও নিমেষ কয়েক অপেক্ষা করার পর ধীরে ধীরে বললেন, আমার মাথায় হঠাৎ এক ভূত চেপেছে মস্ত বড়। আপনার নাস্তাটাও হারাম করে দিলাম। মোহাম্মদ শাহ নীরব। তা লক্ষ্য করে দিলরুবা ফের বললেন, আমি আপনাকে কথা দিচ্ছি, এ নিয়ে আমি কোনো কথা বলবো না। এভাবে বেয়াদবি করে আর আপনার মানসিক তকলিফের কারণ হব না। আমি এগিয়ে দিচ্ছি, আপনি মেহেরবানি করে নাস্তা কবুল করুন। দিলরুবা বানু উঠে গিয়ে নাস্তার পাত্রে হাত দিলেন। মোহাম্মদ শাহ হাত ইশারায় বাধা দিয়ে বললেন, থাক, আপনি একতরফা অনেক কথা বলেছেন। এবার যদি দু একটা আমার কথা না শোনেন, ওই নাস্তা আমার গলাতেই আটকে যাবে, গলা দিয়ে নামবে না। দিলরুবা বানু আস্তে আস্তে মুখ তুলে চাইলেন এবং শান্ত কণ্ঠে বললেন, জি বলুন। মোহাম্মদ শাহ অবিচল কণ্ঠে বললেন, আপনাকে আমার ভালো লাগে, খুবই ভালো লাগে। তার কারণ আপনার দিলটা খুবই কোমল, সফেদ। আপনার দিলটা উপলব্ধি করতে আমি যদি ভুল কিছু না করে থাকি, তাহলে আপনিও নিশ্চয় উপলব্ধি করেন আমার দিলটাও পাথরে গড়া নয়। অনুভূতির স্পর্শে আপনার দিল যতখানি উষ্ণ হয়, ওই একই কারণে আমার দিলও ততখানি উষ্ণ হয়। যে অনুভূতি আপনাকে এত উদ্বলিত করছে, সে অনুভূতি আমার দিলেও চরমভাবে বিদ্যমান না থাকলে ইমাম সাহেবের এক ডাকে সকলের দৃষ্টিকটুর কারণ হয়েও সকলকে ফেলে আমি এখানে কখনোই ছুটে আসতাম না। মোহাম্মদ শাহ থামলেন। দিলরুবা বানু বললেন, বলুন, আমি শুনছি। অনেক এলেম হাসিল করেছেন আপনি, পরিবেশ পরিস্থিতি সম্পর্কে সম্যক উপলব্ধি আপনার আছে। আপনার দিল এতখানি হালকা হলে চলবে কেন? যেমন আমি এবার একা আসিনি এখানে যে নিজের ইচ্ছে মতো ছুটে আসবো আপনার কাছে। আজ আমি গাজী মোহাম্মদ শাহ নই, একজন সোনাধাক্ষের অধীন এক সুশৃঙ্খল বাহিনীর এক সৈনিক। আজ আমার নিজস্ব কোনো অস্তিত্ব নেই, অনুভূতি নেই স্বতন্ত্র। আজ আমি সোনাধাক্ষের হুকুম পালনের জড় পদার্থে তৈরি শুধু একটি যন্ত্র মাত্র। কি ময়দানে, কি মাকানে, বাহিনীভুক্ত থাকাকালীন সময় তাক দলীয় শৃঙ্খলার কিঞ্চিত বরখেলাপের পরিণাম বড় ভয়াবহ। মোহাম্মদ শাহর কথাগুলো দিলরুবা বানু উৎকর্ণ হয়ে শুনলেন এবং কথাগুলোর গুরুত্ব অনুভব করলেন। ফলে তিনি চিন্তিত কণ্ঠে বললেন, হ্যাঁ বলেই চলেন মোহাম্মদ শাহ। এছাড়া আমার সাথে আছেন সঙ্গী সাথী, এমনকি আপন চাচা। আপনার সাথে সম্পর্ক আমার শুধুমাত্র পরিচয়ের, রক্তের বা অন্য কোনো বাঁধন এখানে নেই। আপনার এখানে আসার আমার একমাত্র অজুহাত ইমাম সাহেবের সাথে সুযোগ সুবিধা মতো একদিন সময় করে মোলাকাতে আসার। সে মোলাকাতটাও ইতোমধ্যে একাধিকবার হয়ে গেছে। এমত অবস্থায় অনুকূল পরিস্থিতি ছাড়া আচানকভাবে আপনার এখানে ছুটে আসার মৌকা আমার কোথায়? আর তা এলে চাচাজান সহ সকলের কাছে সন্তোষজনক
জবাবদিহি করার আমার অবলম্বনটা কি? দিলরুবা বানুর দিলে অনুশোচনা পয়দা হল। শরমে তা চাপতে গিয়ে কেবলই তিনি ঢোক গিলতে লাগলেন। মোহাম্মদ শাহ বললেন, এ আপনার মতো করে দিলটাকে এত পরিষ্কারভাবে তুলে ধরার সাধ্য আমার নেই, কিন্তু একটা কথা বিশ্বাস আপনার করা উচিত যে বানিয়ে বলার মানুষ আমি নই। লড়াইয়ের মাঠ ত্যাগ করে এই লখনৌতি অভিমুখে ঘোড়ার মুখ ঘুরিয়ে দেওয়ার সাথে সাথে যার কথাটি সর্বপ্রথম দিলে এসেছে আমার, সে আপনি। যে মুখটি মানসপটে দীপ্ত হয়ে উঠেছে তা আপনারই ওই মুখমণ্ডল। দিলরুবা বানু উতলা হয়ে উঠলেন এবং সবিশেষ অন্যায় করে বললেন, আমাকে মাফ করে দিন, আর বলবেন না। আমি অন্যায় করেছি, ভুল করেছি, আমাকে মার্জনা করুন। বলতে বলতে কুরসি থেকে উঠে দাঁড়ালেন তিনি। দুহাত জোর করে মিনতি করতে লাগলেন। মোহাম্মদ শাহ বললেন, এই যে ইমাম সাহেব গিয়ে ইজাজতটা নিয়ে এলেন বলে আসতে আমি পারলাম, নইলে হয়তো এই দফায় আপনার সাথে সাক্ষাৎ করার মৌকায় আমার হতো না। অন্য সময় হয়তো পালিয়ে আমাকে আসতে হতো, সেই বঞ্চনার বেদনা উপশম করার ইরাদায়। ওই একইভাবে জোর হাতে দাঁড়িয়ে দিলরুবা বানু বললেন, দোহাই আপনার, আর বলবেন না, মেহেরবানি করে থামুন আপনি। মোহাম্মদ শাহ অনেকখানি ভাবাচ্ছন্ন হয়ে পড়েছিলেন। খেয়াল হতেই বললেন, হ্যাঁ, আমি তো মানুষ, ভুল তো মানুষই করে, ভুল তো মানুষেরই হয়। তাই বলে কি মানুষের সে ভুলের জন্য ক্ষমা মার্জনা নেই? বিশেষ করে সে ভুলের জন্য সে যখন একান্তই অনুতপ্ত। তবা তবা, তা থাকবে না কেন? তাহলে আর আমাকে শরম দেবেন না। আপনি আমাকে খাস দিলে মাফ করে দিন। আমি আমার ত্রুটি বুঝতে পারছি, আমি ভুল স্বীকার করছি। ঈষৎ এসে মোহাম্মদ শাহ বললেন, ব্যাস, তাহলেই তো হলো। আর মাফ করার কি আছে? আপনি বসুন। জি না, মাফ না করে দিলে আমি বসবো না। আচ্ছা আচ্ছা, মাফ করে দিলাম, তাহলে এবার নাস্তায় এসে বসুন। জি না, অনেক পানি ফেলেছেন চোখের, আপনি হাত মুখ ধুয়ে শান্ত হয়ে না এলে নাস্তায় আমি বসবো না। আর চোখে চেয়ে ঈষৎ হেসে দিলরুবা বানু বললেন, প্রতিশোধ? জি না, হুকুম। তথাস্তু। হাসি মুখে বেরিয়ে গেলেন দিলরুবা বানু বেগম। হাত মুখ ধুয়ে লেবাস পাল্টিয়ে তিনি যখন পুনরায় মোহাম্মদ শাহর কক্ষে অপাস এলেন, তখন দেখলেন নাস্তা খেয়ে উঠে মোহাম্মদ শাহ ভিজে হাতে শুকনো কাপড় লাগিয়েছেন। বিস্ময়ে ও আনন্দে দিলরুবা বানু উচ্চস্বরে বললেন, সুবহান আল্লাহ, এতটা মেহেরবানি! আহার, নাস্তা, আরামায়েশ এগুলো আল্লাহর নিয়ামত। হাতে পেয়ে এসব কিছু অবহেলা করা ঠিক নয়। তাই সবকিছু কি সবসময় চাইলেই পাওয়া যায়? আল্লাহর রহম পাওয়া মাত্র গ্রহণ করা ভালো। তো এতক্ষণ যে ফেলে রাখলেন আল্লাহর রহম? জি না, ওগুলো সিরেফ নাস্তা ছিল, ওর সাথে আল্লাহর রহমের যোগ ছিল না এতক্ষণ। আমি গেলাম আর তবে বুঝি যোগ হলো সেই রহমটা? জি না, আপনি নিজেই সেই রহমটা যোগ হওয়ার মওকা করে দিয়ে তবেই গেলেন। জি না, আপনারা সব তত্ত্ব কথা মাথায় আমার ঢোকে না। মাথা আপনারটা একটু মোটা। মোটা কথাটা আব্বার কানে গেলে কিন্তু। ঘরে ঢুকলেন ইমাম মহিউদ্দিন হাতিম শাহ। চমকে উঠে উভয়ে আর চোখে চেয়ে মুখ টিপে হাসলেন। একে একে কয়েকটা দিন কেটে গেল। মোহাম্মদ শাহর খেদমতে দিলরুবা বানু ঐকান্তিকভাবে শ্রম দিয়ে গেলেন। এরই মাঝে এক ফাঁকে ইমাম হাতিম শাহ সহকারে মোহাম্মদ শাহর সঙ্গে গিয়ে আবু তাহেরকে দেখে এলেন এবং তার পাশে বসে গল্প আলাপ করে তার সাথে পরিচিত হয়ে এলেন। এমনই করে কয়েকদিন অতিবাহিত হওয়ার পর মোহাম্মদ শাহর বিদায়ের দিন ঘনিয়ে এলো সামনে। বিদায়ের একদিন আগে সবেরাকালে দিলরুবা বানু কথায় কথায় মোহাম্মদ শাহকে বললেন, সৈনিকদের জিন্দেগি নিয়ে বিশ্বাস নেই, কখন যে কি ঘটে যাবে তা আল্লাহ তাআলাই জানেন। মোহাম্মদ শাহ বিস্মিত কণ্ঠে বললেন, হঠাৎ এ কথা কেন বলছেন? আল্লাহ তাআলা না করুন, হঠাৎ যদি তেমন কোনো দুর্ভোগের শিকার হতে হয়, তুষের আগুনে পোড়ার মতো ধুকে ধুকে পুড়তে আমি পারব না। জ্বলতে যদি হয় আমি দাও দাও করেই জ্বলতে চাই। খুব হেয়ালি হয়ে গেল যে। আল্লাহ যদি নেহায়েতি তেমন অবস্থায় ফেলেন আমাকে, শাহ সাহেবের বিধবার পরিচয় নিয়ে আমি সগৌরবে বাঁচতে চাই। পরিচয়হীন অবস্থায় সম্পর্কহীন হালতে চুরি করে চোখের পানি ফেলে ধুকে ধুকে বাঁচতে আমি চাই না। সমঝলিয়া শাহ সাহেব? সরাসরি এতটাই ভেবে বসলেন? ভবিষ্যতের জন্য তৈরি থাকতে দোষ কি?
কথার মধ্যে দ্বাররক্ষী এসে জানিয়ে গেল, হজরত শাহ ইসমাইল গাজী সাহেব তলব দিয়েছেন মোহাম্মদ শাহকে, এক্ষুনি তাকে যেতে হবে। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন মোহাম্মদ শাহ। তলব তামিলে যাবার জন্য তৈরি হয়ে হাসতে হাসতে বললেন, চাচাজানের আদেশ আগে পালন করে আসি, তারপর আমি জবাব দেব হুজুর আইনের এই তত্ত্বকথার। দিলরু বাবানও হাসতে হাসতে বললেন, তা যখনই হোক জবাবটা কিন্তু চাই আমার। মোহাম্মদ শাহ ভ্রুকুটি করে বললেন, বিলকুল। জি জনাব, আর দেখবেন আসি বলে গিয়ে যেন আবার হাওয়া হয়ে না যান। কখনো না, কখনো না। খোদা হাফেজ। খোদা হাফেজ। মোহাম্মদ শাহ বেরিয়ে গেলেন। দিলরু বাবানু বেগম তার গমন পথের দিকে এক লক্ষ্যে চেয়ে রইলেন। শাহ ইসমাইল গাজী সাহেব একাই ছিলেন কক্ষে। ফরাসের উপর বসে তিনি কাগজপত্র দেখছিলেন। মোহাম্মদ শাহ এসে সালাম দিয়ে দাঁড়ালে তিনি মুখ তুলে সালাম নিলেন এবং পাশে একটা কুর্সির উপর বসার নির্দেশ দিলেন। মোহাম্মদ শাহ আসন গ্রহণ করে জিজ্ঞাসা নেত্রে চেয়ে রইলেন। গাজী সাহেব পুনরায় কাজগুলোতে নজর দিয়ে আর একটু দেখে নিলেন কাগজগুলো। তারপর কাগজপত্র একপাশে সরিয়ে রেখে মোহাম্মদ শাহকে প্রশ্ন করলেন, এখন তবিয়ত তোমার কেমন? ব্যথা বেদনা কমেছে? মোহাম্মদ শাহ নতমস্তকে জবাব দিলেন, জি চাচা যান, বিলকুলই বলা যায় আর কোনো তকলিফ নেই এখন। হেকিম সাহেবেরা ঠিক ঠিক দাওয়াপত্র দিয়েছেন? জি, ওনারা মাঝে মাঝে আমার কাছে গিয়েছেন। ভালো, আমারও একবার তোমার ওখানে যাওয়ার ইচ্ছে হয়েছিল চাচা যান, কিন্তু দেখলাম একজনের বাসভবনে আছো তুমি, হয়তোবা অন্দরের কোনো কক্ষে, তাই আর খামাখা বিরক্ত করতে চায়নি তাদের। মোহাম্মদ শাহ ইতস্তত করে বললেন, জি না, আমি একদম বাইরের কক্ষেই ছিলাম, অন্দর থেকে অনেকখানি ফাঁকে। আপনি যদি মেহেরবানি করে তশরিফ আনতেন সেখানে, তাহলে খুশি হতেন তারা। বিরক্তির কোনো প্রশ্নই কিছু ছিল না। তাই? তাহলে তো যাওয়া একবার উচিত ছিল চাচা যান। গাজী সাহেব এবার অন্য প্রসঙ্গে গেলেন। বললেন, শেখ মোহাম্মদ মাসুদ আস্তানা থেকে এই রাজধানীতে এসেছে, তা জানো? মোহাম্মদ শাহ বিস্মিত হলেন। বিস্মিত কণ্ঠে বললেন, সে কি, কেন চাচা যান? গাজী সাহেব ধীর কণ্ঠে বললেন, আবু তাহের যে অনেকখানি জখম হয়েছে লড়াইয়ে, এ খবরটা ওখানে গিয়ে কিভাবে যেন পৌঁছে যায়। জখমটা বাস্তবে যতখানি মারাত্মক, তার চেয়ে অনেক বেশি ফলাও করে প্রচার হয়েছে ওখানে। কয়েকজন তো মরেছে আবু তাহেরও যে কোনো সময় ইন্তেকাল করতে পারে, এরকম বিরাট হয়ে খবরটা ছড়িয়ে গেছে পাথরঘাটায়। তারপর আবিদাকে আর সামাল দেয়া যাচ্ছে না, সে নাকি এরই মধ্যে মূর্ছাও গেছে বার দুয়েক। আস্তানায় এসে কান্নাকাটি আর হইচই জুড়ে দিয়েছে। সে কি, আবু তাহেরকে এক্ষুনি পাথরঘাটায় না পাঠালে পাগলি মেয়েটা হয়তো অঘটনে ঘটিয়ে বসবে একটা কিছু, ফালতু একটা গুজবের জন্যে একটা জানি হয়তো খতম হয়ে যাবে। বলেন কি, এতখানি? শাহ ইসমাইল গাজী সাহেব ক্লিষ্ট হাসি হাসলেন। এরপর বললেন, এরই নাম মহাব্বত। মহব্বত নামের আপদ চাচা যান। মহব্বত পরম বস্তু, গায়েবী সম্পদ, এটা ঠিক, কিন্তু দিন আর কল্যাণে নিয়োজিত একটা কর্মচঞ্চল জিন্দিগিকে পঙ্গু করে দিতে এই মহব্বতের চেয়ে অধিক তেজি বিষ আমি আর দেখিনি। মোহাম্মদ শাহ অজ্ঞাতে সংকুচিত হয়ে উঠলেন। দুর্বল কণ্ঠে বললেন, জনাব, যে প্রেম প্রেমিকাকে হামেশায় কাছে টানে, বৃহত্তর কল্যাণে প্রেমিককে কোরবান করে দেয় না, বরং তার প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়, সে প্রেম ইহলোকের চরম ইষ্ট হতে পারে, পরলোকের পরমার্থ কিনা সে ব্যাখ্যা আমার কাছে নেই। আবু তাহিরটা খরচই হয়ে গেল। পুনরায় চমকে উঠলেন গাজী মোহাম্মদ শাহ। বললেন, চাচা যান। গাজী সাহেব ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বললেন, অনেকটা ভরসা ছিল ওকে নিয়ে, অনেক কাজে লাগতো সে, কিন্তু ওই পাগলিটা, ওই মাসুম লেরকিটা, সে তো এত বোঝে না, বা সেভাবে তৈরিও নয় এরা। কাজে জুলুম করে ফায়দা কি, ওরা সুখী হোক। গাজী সাহেব ফরাজ থেকে উঠলেন, কাগজগুলো গুছিয়ে নিয়ে দরজার কাছে এলেন। খেদমতে নিয়োজিত বান্দারা গাজী সাহেবকে দরজার কাছে আসতে দেখে ছুটে এসে সালাম দিয়ে দাঁড়াল। গাজী সাহেব বললেন,
শাহনশার প্রকৌশলী পাশের কক্ষে অপেক্ষা করছেন, তাকে আমার সালাম দাও। বান্দারা ছুটে গিয়ে প্রকৌশলীকে ডেকে আনল। কাগজপত্র প্রকৌশলীর হাতে দিয়ে গাজী সাহেব বললেন, ঠিকই আছে, তবে দুর্গের খিলানটা আর সামনের মাঠটা আর একটু চড়া হওয়া প্রয়োজন, সেদিকে নজর রাখবেন। জি আচ্ছা, বলে সালাম দিয়ে বিদায় হলেন শাহনশার প্রকৌশলী। সে সাথে বান্দারাও সরে গেল দরওয়াজা থেকে। কুর্সিতে বসে দোদুল্যমান হৃদয়ে মোহাম্মদ শাহ চেয়ে চেয়ে দেখতে লাগলেন এসব। গাজী সাহেব ফিরে এসে ফরাসে ফের বসলেন। তারপর তিনি বললেন, তোমাকে আমি ডেকেছি কিছু অন্য কথা বলার জন্যে। মোহাম্মদ শাহ বললেন, জি বলুন। দিলরুবা বানু বেগম ইমাম মহিউদ্দিন হাতিম শাহ সাহেবের মেয়ে, তাই তো? এবার ভীষণভাবে চমকে উঠলেন গাজী মোহাম্মদ শাহ। এ প্রশ্ন উঠতে পারে, চাচার কথার ধরনে এ শঙ্কাই ছিল তার। মনের ভাব চেপে রেখে বললেন, জি হ্যাঁ। শুনি মেয়েটা খুব এলেমদার আর নেকমন্দ। জি, ভালো এলেম আছে তার। খুবসুরাতের তারিফও খুব শুনতে পাই। জি, আদব আখলাকও তার নাকি চমৎকার। এমন মেয়ে নজরে পড়ে কদাচিৎ। গাজী সাহেব এবার একটু থামলেন, থেমে আবার বললেন, গতবার তোমার জানটা তো ওই মেয়ের ওসিলাতেই বেঁচে গেছে, আর এবারও তো শুনি তোমার খেদমতে নিরলস মেহনত দিচ্ছে মেয়েটা। কথাটা তো ঠিক। মোহাম্মদ শাহ ঢোক গিলে বললেন, জি, অনেকখানি ঠিক। গাজী সাহেব একটু নড়ে চড়ে বসলেন। এরপর বললেন, দু একটা অপ্রিয় প্রশ্ন তোমাকে আমি করব, আর তোমাকে আমি নিশ্চিতভাবে জানি যে তুমি মিথ্যা কখনো বলো না। মেয়েটি বোধ হয় ভালোবাসে তোমাকে, চাচা যান। আর এত গুণে গুণান্বিতা মেয়ের প্রতি তুমিও বোধ হয় কিছুটা দুর্বল হয়ে পড়েছ। মোহাম্মদ শাহর শির নিচের দিকে ঝুঁকে পড়ল। তা লক্ষ্য করে গাজী সাহেব ফের বললেন, শর্মিন্দা হওয়ার ব্যাপার নয়, কথাটা ঠিক কিনা তাই জানতে চাই। মোহাম্মদ শাহর শরীরে তখন কম্পন সৃষ্টি হল। অনেক দূর থেকে বলার মতো তিনি ক্ষীণ কণ্ঠে জবাব দিলেন, জি হ্যাঁ, ঠিক। শাহ ইসমাইল গাজী সাহেবের চোখে মুখে এতে কোনো বড় ধরনের পরিবর্তন এলো না। তিনি শুধু কিছুক্ষণ চুপ হয়ে বসে রইলেন। পরে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বললেন, পয়গামটা তাহলে আচানক কিছু নয়? বিস্মিত হয়ে মোহাম্মদ শাহ মুখটা একটু জাগালেন, বললেন, পয়গাম? তোমার স্বাদীর পয়গাম। ইমাম হাতিম শাহ অবশ্য সরাসরি পয়গাম আনেননি, ভাষা ভাষা আকারে লোক মারফত এসেছে। মোহাম্মদ শাহ আরো অধিক সংকুচিত হয়ে গেলেন। গাজী সাহেব ভারী কণ্ঠে বললেন, এ তুমি কি করলে মোহাম্মদ? অবশ্য মোহাব্বতের আঙ্গিকে দোষী কেউ নও তোমরা, আকর্ষণীয় উভয়ে। ভালোবাসলে কোনো ছেলের এমন মেয়েকে ভালোবাসা উচিত, কোনো মেয়ের এমন ছেলেকেই ভালোবাসা উচিত। কিন্তু তুমি এই কি করলে? সে জিন্দেগি তো নয় তোমার। কেন তুমি পয়লা থেকেই এই কথাটা ভাবলে না? চাচা যান। গাজী সাহেব কঠিন হয়ে গেলেন। তিনি ধীর অথচ ইস্পাত কঠিন কণ্ঠে এবার বললেন, তোমার এই মহাব্বত আমার দলের শৃঙ্খলার উপর মারাত্মক এক আঘাত। এ অপরাধ অমার্জনীয়, প্রাণদণ্ডেও মীমাংসায়ের হয় না। আমি শাহনশাহকে বলে ব্যবস্থা করে দিচ্ছি, তুমি এখান থেকে সমুদ্রপথে নিজ মুলুকে চলে যাও। আমার দলে থাকার অধিকার তুমি খর্ব করে ফেলেছ। মোহাম্মদ শাহ অসহায় কণ্ঠে বললেন, চাচা যান। গাজী সাহেবের কণ্ঠস্বর উচ্চতর হল। তিনি অধিকতর সোচ্চার কণ্ঠে বললেন, আমার দলের কোনো লোক দলীয় আদর্শ মিসমার করে ঘর বাঁধবে এখানে? তা হতে পারে না। সমুলুকে গিয়ে পরিচয় মুছে ফেলে ফের তুমি অপাশাস হয়ে মুলুকে? আমি কথা বলতে যাব না। জনাব, মেয়েটির কোনো কসুর নেই, তারে সব জানার কথাও নয়। কিন্তু তুমি সব জেনে বুঝে স্বেচ্ছায় অপরাধ করেছ। তুমি নিশ্চিতভাবে জানো আমরা কেউ জীবিকার ধান্দায় মুলুকে আসেনি। ঘর সংসার পাতার জন্যেও নয়। ঘর সংসার পাতলে আরব মুলুকে তা পাততে কোনো বাধা নিষেধ ছিল না। প্রেম মহব্বত শাদী করার ইরাদায় এই অজানার পথে পাড়ি দেওয়ার জরুরত কিছু ছিল না। গাজী সাহেবের কথা আদৌ অযৌক্তিক নয়। এর বিরুদ্ধে মোহাম্মদ শাহর বলার কিছুই ছিল না। অপরাধীর কণ্ঠে তাই মোহাম্মদ শাহ বিনীতভাবে বললেন, কসুর মাফ করে দিন চাচা যান, আমি ক্ষমা প্রার্থনা করছি। গাজী সাহেবের বলা তখনও শেষ হয়নি। একই রকম উত্তেজনা নিয়ে তিনি বললেন,
আমরা এসেছি ব্যক্তিগত সুখ শান্তি কোরবান করে দিয়ে দিনের ও দুর্গত ইনসানের খেদমত করতে, নিজের অস্তিত্ব বিলীন করে দিয়ে আত্মজনের সেবা করতে। আগে কাজ ফুরলে এবং তখন মৌকা থাকলে প্রেম মোহাব্বত ঘর সংসার, ভিন মুলুকে অবস্থান বা নিজ মুলুকে প্রত্যাবর্তন, যার যা দিল চাই তা করবে সবাই, তার আগে নয়। বিশ্বপ্রেমের ময়দানে এখন ব্যক্তি প্রেমের স্থান কোথায়? চাচা যান, আমাকে মার্জনা করুন, ক্ষমা করে দিন। শেষের দিকে গাজী সাহেব কিছুটা ভেঙে পড়লেন। ব্যথিত কণ্ঠে বললেন, যথেষ্ট এলেমদার লোক তুমি, কি বলবো আমি তোমাকে? তোমার এই মানসিকতা নিয়ে তুমি এই কাজে এসেছ? তোমার এই নজির দেখে যদি দলের অন্যরা ওইভাবে মহাব্বতের দরিয়ায় হাবুডুবু খেতে থাকে, তাহলে আমাদের নিয়ত উদ্দেশ্যের ভবিষ্যৎ কি? গাজী সাহেবের কণ্ঠস্বরে বাষ্প জমে গেল। মোহাম্মদ শাহ কুর্সি থেকে উঠে দাঁড়িয়ে অবিচল কণ্ঠে বললেন, আমি ভুল করেছি জনাব, আমি আমার ভুল বুঝতে পারছি। আপনি আমাকে শাস্তি দিন, শাস্তি আমার একমাত্র প্রাপ্য। গাজী সাহেব ফের গম্ভীর হলেন, গম্ভীর কণ্ঠে বললেন, ভুল মানুষের ধর্ম। এই সাফাইয়ের খাতিরে তোমার সামনে আমি এখন দুটি পথ তুলে ধরছি, মাত্র দুটি পথ খোলা তোমার সামনে। এর যে কোনো একটা পথ বেছে নিতে পারো তুমি। হয় এখান থেকে আরব মুলুকে অপস যাবে, নয় আবু তাহিরকে নিয়ে আমাদের দলের অর্ধেকটা একটু পরেই শেখ মাসুদের সাথে আস্তানায় যাচ্ছে, তাদের সাথে অপস যাবে আস্তানায়। এখানে আর এক প্রহরও নয়। শরীয়তের এই বরখেলাপি আর যাররা মাত্রও নয়। তুমি জানো যে শাদী করার জিন্দেগি তোমার নয়, অন্তত আপাতত নয়। তবু তুমি ওই নির্দোষ মেয়েটার সাথে ধোঁকাবাজি খেলেছ। এখানে থেকে এই গুনাহ আর তিল পরিমাণ বৃদ্ধি করার মওকা তোমার নেই। মোহাম্মদ শাহ নির্জীব কণ্ঠে বললেন, চাচা যান, সমরুকে যাওয়ার ইরাদা থাকলে বাদ জোহর দেখা করবে আমার সাথে। এখন গিয়ে দলীয় সঙ্গীদের সাথে সামিল হও। গাজী সাহেব মুখ ফিরিয়ে নিলেন। দণ্ডায়মান মোহাম্মদ শাহ কি একটু বলার জন্যে লহমাখানেক ইতস্তত করলেন, কিন্তু গাজী সাহেবের দৃষ্টি আকর্ষণে ব্যর্থ হয়ে প্রাণদণ্ডের আসামিবৎ টলতে টলতে বেরিয়ে গেলেন এবং একটু পরেই শেখ মাসুদের কাফেলার সাথে পথ ধরলেন